পার্ট 2। আজকে আমি আপনাদেরকে বলবো যে আমিও যে অনেক আগে থেকে এগুলো সব জানতাম বা আমি একেবারে শিখে ফেলছি অনেক আগে থেকে, তা না। আমিও দেখে দেখেই শিখছি, এখনও শিখছি, আর শেখার কোনো শেষ নেই। আপনি আমার বাচ্চা থেকেও শিখতে পারেন। তো যখনই আপনি মনে করবেন যে হ্যাঁ আমার আর শেখার কিছু নাই, তখন থেকে মনে করবেন যে আপনি একজন লুজার। কারণ এটা কখনোই সম্ভব না যে দুনিয়াতে সবাই সব কিছু ব্যাপারে জানে। তো আমি যে আগে এরকম ছিলাম বা ইউনো যে আমার এত নলেজ ছিল বা আমি এত বুঝতাম, এত ভাবতাম, এরকম না। তবে আসলে এদের সাথে ডিল করে ব্যাপারটা আরও বুঝতে আমার জন্য সুবিধা হয়েছে, যখন আমি তাদের ব্যাকগ্রাউন্ড দেখি বা যখন জানতে পারি যে তারা তাদের প্যারেন্টসের সাথে কীরকম ক্লোজ ছিল। আর একটা ব্যাপার, আমি সবসময় প্যারেন্টস কেন বলি, এক্সটেন্ডেড ফ্যামিলি যারা, আত্মীয় স্বজন, একটা বাচ্চা যখন জন্ম হয় তার জন্য কাছের মানুষ তার বাবা মা। এবং এটা যদি খুব স্পেসিফিক্যালিও বাচ্চাটাকে না বুঝায় দেওয়া হয় যে তুমি তোমার যে কোনো সিচুয়েশনে শুধু বাবা মার কাছে ফেরত আসতে পারবা, তাহলে সেই বাচ্চা ওই যে এক্সটেন্ডেড ফ্যামিলি, আত্মীয় স্বজন, যাই হোক, বন্ধু বান্ধব, বাইরের লোক, যেখানেই কমফোর্ট খুঁজে নেক তাদের কাছে যাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা তো সবাই মানুষ, কারোরই গ্যারান্টি নেই। তো আপনার বাচ্চার সেফটি গেমটা ওখানেই ইস্যু হয়, যে যে আত্মীয় স্বজনের কাছে আপনি মানে সে ফিল করতেছে কমফোর্ট, সে আসলে সেফ কিনা। সেই জন্য আমি আমার ট্রেনিংয়ে বলি স্পেসিফিক্যালি যে এই বন্ডিংটা শুধু হবে প্যারেন্টসের সাথে। এবং এই প্যারেন্টিং এবং বাচ্চাদের মধ্যে যে বন্ডিংটা, এটার মধ্যে বাউন্ডারিজ থাকবে বাচ্চাকে শেখানোর জন্য। কেন বললাম যে আমরা হাত উঠাই, আমরা গালাগালি করি, ওটা আসলে বাচ্চাটার জন্য আপনি তাকে মারছেন যে তা না, বা বকা দিচ্ছেন তা না। এটা হচ্ছে আপনার ওই দিনের কোনো কিছু ছিল যেটার জন্য আপনার মেজাজ খারাপ ছিল, কোনো আত্মীয় স্বজনের সাথে আপনার কথা কাটাকাটি হয়েছে, বা কথা কাটাকাটিও হয় নাই, আমাদের দেশে যেমন টুকিটাকি কথা বলে মেজাজ খারাপ করে দেয়, বলছে। এখন সেটা তো আর আপনি আসে তাকে বলতে পারছেন না, এখন আপনাকে এটা কোথাও তো কোথাও বের করতে হবে। এটা হচ্ছে আমাদের টেকনিক। আমরা যারা বড়, আমি যেটা বললাম আমাদের দেশে স্পেশালি, আমরা ইমোশনালি ম্যানিপুলেটিভ, এই জন্য স্পেশালি বাচ্চাদের সাথে আমরা এই জন্য এটা বের করি, কারণ তারা তো আর কিছু বলতে পারবে না। একটা থাপ্পড় বা একটা গালি দিলে তারা ওখানে চুপ করে শুনতেছে, কিন্তু আপনার এক থাপ্পড় এক গালিতেই তার লাইফের সব কনফিডেন্স শেষ। কারণ বড় হয়ে সেও তার বাচ্চার সাথে এটাই করবে। তো একটা মজার গল্প বলি, গল্প না আসলে টুকটাকি, যেরকম আপনারা যখন ব্রাউজ করেন দেখেন, তো এটা অনেক বছর আগের কথা। তো তারপর থেকে আমি কখনোই মানে অ্যাটলিস্ট যখন বাচ্চারা থাকে কখনোই আমি আমার রাগ ইমোশন সব রাখি না, সবসময় হাসি খুশি থাকি। অ্যান্ড টু বি অনেস্ট, বাচ্চাদের সাথে থাকলে এমনি মন ভালো থাকে, কারণ ওরা ফেক না, ওদের কোনো ফিলিংস ফেক না, ওরা সবসময় ট্রান্সপারেন্ট, যা আছে তাই। এবং আমি নিজেও যেরকম সেরকম থাকতে পারি। অ্যান্ড বড় হওয়ার সাথে সাথে যেটা আমার হয়েছে, যে আমার সার্কেল কম হয়ে গেছে, কারণ আমার ফেক ফ্রেন্ডস, ফেক রিলেটিভ, এগুলো কিছুই দরকার নেই। কারণ যখন আপনি স্ট্রং, যখন আপনি কনফিডেন্ট, আপনার সার্কেল কম থাকবে, কম লোক থাকবে, কিন্তু যারা থাকবে তারা আসল লোক থাকবে, যারা আপনার জন্য আসলে কেয়ার করে। সো টু বি অনেস্ট, হাজারটা ফ্রেন্ড, লাখ আত্মীয় স্বজন রেখে কোনো লাভ নেই। জীবনে আসলে কোনো লাভ তো হচ্ছে না, ওটা নিজের ক্ষতি করতেছেন। কারণ আপনার যে জরুরি সময়টা, যেটাতে আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারতেন, সেটা আপনি এখন সময় নষ্ট করতেছেন তাদের পিছনে। সেগুলোর ব্যাপারে কথা বলবো, বাট সেটা হবে বাচ্চাদের এই পরের স্টেজে ট্রেনিং, যে তারা কীভাবে আসলে তাদের ফ্রেন্ড সার্কেল চুজ করবে বা কাদের সাথে মিশবে না। বাট এখন যেটা বলতেছিলাম যে রাগ, তো মাঝে মাঝে আসামিদের নিয়ে আসলে ধরেন সারাদিন কোর্টে বসে থাকতে হয়, ওদের তো একটা জেলের ভিতরে মানে রাখতে হয়, তো ওরা খুব রাগ হয়ে যায়। এখন 4 দেয়ালের মধ্যে এখন আমাকে যদি রাখা হয়,
আমাদেরকে খুব একটা ভালোভাবে শেখানো হয় যে আমরা এই চাকরিতে আমরা সবসময় ভাবি যে আমার সামনে যে সে কেন এভাবে অ্যাক্ট করতেছে, আমরা তাকে জাজ করছি না যে ও এরকম এটা কেন করলো এটা ওইটা, আমরা বোঝার চেষ্টা করি যে ওটা কেন করতেছে এবং সে যেটা করতেছে এটা জায়েজ। এই জন্য মাঝে মাঝে আসামির হাত পা ছোড়াছড়ি করলে বা খেপে গেলে বা নিজেকে ক্ষতি করার চেষ্টা করলে তখন আমরা তাদের সাথে কনস্ট্যান্ট কথা বলি বা কমিউনিকেট করার চেষ্টা করি তাদের বোঝার জন্য যে তাদের মেন্টাল স্টেট কী বা তারা ঠিক আছে কিনা। তো মাঝে মাঝে সারাদিন অপেক্ষা করার পরে ওরা মাঝে মাঝে খেপে যায়, কিন্তু কথা বললে যেটা হয় সেটা হচ্ছে যে ওদের সাথে একটা বন্ডিং তো তৈরি হয় লিমিটেড টাইমের জন্য। আর অবভিয়াসলি রেসপেক্ট করা, শোয়িং রেসপেক্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তো সে যেটাই করুক এটা আমার জব না, এটা জাজের কাজ তাকে সাজা দেওয়া। আমার কাজ হচ্ছে তাকে অন্য সবার মতো ট্রিট করা। তো মাঝে মাঝে এটাও হয় যে ওরা তো অনেক, ওদের গায়ে অনেক শক্তি। আমি যেহেতু বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড, আমি ছোটোখাটো, বাট ওরা তো এখানে অনেক লম্বা, 6 ফিট 7 ফিট, অনেক লম্বা। এবং এখানকার জেলায় তো জিম টিম সব আছে, খেলার সরঞ্জাম সব কিছু আছে, এবং ডক্টর আছে 24 ঘন্টা। তো ওরা খুবই হেলদি এবং ফিট। তো কথা বলতে বলতে যেটা হয় যে তখন আমি তাদেরকে যেটা বলার চেষ্টা করি যে, এবং আমরা তাদের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে অবশ্যই জানি, যেন কথা বলার সময় আমরা টেকনিক্যালি তাদেরকে আসলে শান্ত করতে পারি। যেমন যদি মা বাবা থাকে তখন বলি যে হ্যাঁ তোমাকে বের হয়ে এখন কাজ করতে হবে, তাদেরকে সাপোর্ট করতে হবে, বা তাদেরকে সাপোর্ট না করলেও ইউনো তুমি এখানে আসো, তারা অবশ্যই কষ্ট পাচ্ছে এবং তুমিও কষ্ট পাচ্ছ কারণ তুমি তাদের সাথে নাই। যদি তাদের ফ্যামিলি থাকে, বাচ্চা থাকে, এখানে যদিও পার্টনার এতটা বেশি ইয়ে করে না, কিন্তু বাচ্চা থাকলে ওরা যত খারাপই হোক না কেন ওরা বের হয়ে কাজ করতে চায়, যেন ওরা ওদের বাচ্চাদের সাপোর্ট করতে পারে বা বাচ্চারা যেন শিখে, বাবা মা যেই হোক না কেন আসামি। তো এমনও হয়েছে যে হাঁটতে গিয়ে পাশের যে গ্লাস বা কিছু থাকলে, যে উইন্ডোগুলো থাকে, ধরেন আপনার হ্যান্ডকাফ পরানো তো থাকেই, তো এভাবে ধরেন খুব রাগ, মানে দেখা গেলো যে ভেঙে দিল। বাট আমাদের রিস্ক তো এটাই, আমরা পাশে বা পিছনে আসি, যখন তখন অ্যাটাক করতে পারে এবং করে। অ্যাজ আই সে এটা সবার জন্য, মানে এই জবটা তো অবশ্যই রিস্কি। তো যে কোনো সময় যখন যে কোনো কিছু হতে পারে, কারণ আসলে কার মাইন্ডে কী চলতো সেটা বোঝা খুবই কঠিন। আমরা যতটুকু সম্ভব যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা অল টাইম বোঝার চেষ্টা করি ওদের ব্রেনে কী চলতেছে, যেন আমরা নিজেরা সেফ থাকতে পারি এবং তাকেও সেফ রাখতে পারি। কাজ দুইটাই, খালি নিজে সেফ থাকা না, আসামিকেও সেফ রাখা। কারণ আসামি আমাদের কাছে থাকা অবস্থায় তার কোনো কিছু হওয়া যাবে না। সো আমরা যদি তাকে ট্যাকল করার চেষ্টা করি, মেক শিওর করতে হয় সে কোথাও ব্যথা না পেলো, কোথাও কেটে না গেল। সো সেই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। তো আমি যেটা হয় যে কথা বলার কারণে যেটা হয়, সে আমার প্রতি খুব, সে যেহেতু তার মনের কথাগুলো বললো বা আমি যেহেতু তাকে এভাবে সান্ত্বনা দিলাম, তার ইন্টেনশন তখন থাকে যে না আমাকে হার্ট করবে না। সামহাও তার ভিতরে আমার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়। তখন সে তার রাগ ধরেন অন্য জিনিসে বের করতেছে। মাঝে মাঝে তো আমার মনে হয় যে হ্যাঁ যদি আমাকে, কারণ ওরা আসলে অ্যাজ এ সে আমাদের থেকে ওরা আসলে সাইজে অনেক বড় এবং অনেক শক্তিশালী। তো কিন্তু এই কথাগুলো বলার কারণে মোস্ট অফ দ্য টাইম তারা খুবই ভালো থাকে। রাগ থাকলেও তারা গালাগালি করে প্রচুর, ইন জেনারেল, কাউকে স্পেসিফিক না, বাট গালাগালি করে, বাড়ি দেয় দেয়ালে, দৌড়ে, এরকম কাজ করে। এবং মজার ব্যাপার হচ্ছে এটা যে কয়েক ঘন্টা পর যখন কোর্ট টোট শেষ হয়ে যায় এবং তারা জানে যে তাদের বড় জেল যেটা সেখানে ফেরত যাবে, তখন তারা সবসময় যাওয়ার আগে সরি বলে।
বলে যে সরি, আমার ওই সময় আসলে খুব রাগ হচ্ছিল, খুব মাথা খারাপ ছিল, এটা আসলে তোমার সাথে কিছু আমার পার্সোনাল না। অ্যান্ড যখন আমি একটা আসামির মুখ থেকে এরকম ধরনের কথা শুনি যে কিনা খুন করছে, যে কিনা আর অনেক খারাপ কাজ করছে, কিন্তু তার মধ্যে মিনিমাম এক কার্টিসি আছে যে সে যাওয়ার আগে আমাকে সরি বলতেছে, তখন আমি ভাবি বাইরে যারা আছে তারা তো সবাই অনেক ভালো কম্পারেটিভ আমি যাদের সাথে ডিল করি। তাহলে আমরা কোনো কিছু করলে সরি বলতে সমস্যা কি? আর বড়দের সরি বলার কথা বলতেছি না, আপনার বাচ্চাকে সরি বলার কথা বলতেছি। কারণ আপনি তো ফেরেশতা না, আমরা কেউ ফেরেশতা না। আমরা কনস্ট্যান্ট ভুল করব, কনস্ট্যান্ট শিখবো, এটাই জীবন। তো সেখান থেকেই আমারও আগে অনেক রাগ হতো, আগে অনেক আমারও অনেক ফিলিংস ইয়া হতো, কিন্তু আসলে ওদের সাথে থেকে থেকে আমি ভাবি যে চার দেয়ালের ভিতরে থেকে নিজেকে এভাবে ওরা তৈরিও করছে যেন বাইরে বের হয়ে তার একটা বেটার লাইফ বা কাজ করতে পারে বা কমিউনিটিকে কিছু দিতে পারে। এবং তারা যে রাগ করলো, গালাগালি করলো, যেটা কিনা টুয়ার্ডস আমার প্রতিও না, তারপরেও সে সরি বললো। এবং মাঝে মাঝে যখন বাইরে দেখা হচ্ছে তাদের সাথে, তারা তখন বলতেছে হ্যাঁ হ্যালো ম্যাডাম সাহেব কেমন আছেন, আমি বলতেছি যে হ্যাঁ তোমাকে দেখে খুব ভালো লাগতেছে, তুমি এখন এখানে কাজ করতেছো, আমি তোমাকে আর ব্যাগ ওইখানে দেখতে চাই না। তো আমার মনে হচ্ছে যে সমাজের এই লোকগুলোর সাথে যখন আমি এভাবে ডিল করতেছি, সমাজের বাকি সব লোক আমার জন্য ফেরেশতা। তো আপনারা যারা খুব হাই স্ট্রেস কোনো কাজে নাই তাদের জন্য বলতেছি যে আসলে জীবনের শিক্ষাটা তো সবসময় যে ওই জীবন পার করেই শিখতে হবে তা না। মাঝে মাঝে কথা শুনে বা ইয়া করে আসলে কিছু জিনিস ইমপ্রুভ করা যায়, কমপ্লিটলি ইমপ্রুভ না করতে পারলেও। তো আপনারা চেষ্টা করেন গোড়া থেকে, বাসা থেকে, আপনার বাচ্চাদের সাথে। আজকে এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকেন। আর লজ্জা পাওয়ার কিছু নাই, সরি ইজ জাস্ট আ ওয়ার্ড। এবং অন্যজনকে সরি বলার মধ্যে থেকে নিজের ভিতরে যে রিয়েলাইজেশনটা হচ্ছে সেটা বেশি ইম্পর্ট্যান্ট, যে হ্যাঁ এটা খুবই নর্মাল, আমি ভুল করছি, অ্যান্ড ইউ জাস্ট সে সরি। অ্যান্ড আপনার বাচ্চাও ঠিক এটাই শিখবে, যখনই কিছু করবে সে রেসপন্সিবিলিটি নিয়ে আপনার কাছে এসে বলবে হ্যাঁ আব্বু, হ্যাঁ আম্মু, আমি এটা করছি, আই এম সরি, অ্যান্ড আমি নেক্সট টাইম কেয়ারফুল থাকবো। সেই ক্ষেত্রে আপনার বাচ্চা সেফ থাকছে। আপনি যদি আপনার কোনো বাচ্চাকে অ্যাডভাইস দিতে চান কোনো ধরনের, সেটাও আপনি দিতে পারতেছেন। এবং বড় হয়ে সে অন্যদের মেন্টালি সাপোর্ট দিতে পারছে। সমাজের এই ছোট চেঞ্জ আসলে অনেক কিছু বদলাই দিতে পারে। আসেন সবাই মিলে চেষ্টা করি। নাথিং ইম্পসিবল। আল্লাহ হাফেজ।